এবং এটাও ঠিক, সুভাষচন্দ্র এবং শ্যামাপ্রসাদের সারা ভারত জোড়া খ্যাতির অন্যতম কারণ ছিল তারা হিন্দি জানতেন। এটা বড় কথা। বিবেকানন্দের নামটা ছড়িয়ে পড়েছে কারণ তারা হিন্দিতে অনুদিত হয়েছিল বইগুলো, এবং তার নিজের অরেটরি স্কিল ইন হিন্দি। স্কিল ইন হিন্দি। ভারতের প্রথম সেলিব্রিটি হচ্ছে বিবেকানন্দ। তখনও তো ভারতবর্ষে কোনো ফিল্ম স্টার ছিল না, কোনো ক্রিকেট প্লেয়ার ছিল না, কোনো রক সিঙ্গার ছিল না, কিন্তু তখনও যে লোকটাকে দেখবার জন্য স্টেশনে লাখ লাখ লোক যেত, যার অটোগ্রাফ নেওয়ার জন্য লোকে পাগল হতো, যার সঙ্গে ছবি তুলবার জন্য লোকে পাগল হতো, সে লোকটা তো বাঙালি। সে লোকটার জনপ্রিয়তার একটাই কারণ, তার অরেটরি স্কিল ইন হিন্দি। অবশ্যই। এবং আরেকটা বিষয় বলতে পারে যে সংস্কৃত হিন্দি এবং উর্দু আশ্রিত হিন্দির মধ্যে যে দ্বন্দ্বটা চিরদিনই ছিল, সংস্কৃত হিন্দি তৈরি করার ক্ষেত্রে কিন্তু বাংলা ভাষা এবং বাংলা উপন্যাসের অদ্বিতীয় স্থান কিন্তু গ্রহণ করেছে। সেজন্য আমি আধিপত্যবাদী বলবো না এখানে। বাংলার সঙ্গে যদি অন্য কোনো ভাষার সমস্যা থাকে সেটা হচ্ছে কি 50 দশকের পরের দিকে, তার আগে পর্যন্ত কিন্তু কোনো ভাষার সঙ্গে গন্ডগোল ছিল না। শ্রীহট্টতন্ত্র অসমীয়া ভাষার সঙ্গে গন্ডগোলটা ছিল না। খেয়াল রাখা প্রয়োজন, 50 দশকের শেষ দিক থেকে যখন বঙ্গাল খেলা শুরু হলো, তার প্রতিবাদে শিলিগুড়ি স্টেশন জ্বালিয়ে দিয়েছিল বাঙালিরা। বিমলা প্রসাদ চালিয়ে ট্রেন যাবে এই সময় শুনে কি বাঙালি ছাপিয়ে পড়েছিল। ট্রেনটা বেরিয়ে ট্রেনটা মানে মুখ্যমন্ত্রী জাননি, স্টেশনটা করে দেওয়া হয়েছিল। এটা বাঙালি প্রতিবাদী জায়গাটা ছিল। কিন্তু তা বলে এখানকার যারা অসমীয়া তারা কিন্তু কোনো কথা মার খায়নি। কিন্তু সমস্যাটা এখানে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে ভাষাগত যে সমস্যা বাংলার সঙ্গে শুরু হচ্ছে এটা 50 দশক কেন্দ্র করে, 50 দশকের পর থেকে। তার মধ্যে পলিটিক্যাল কিছু মানে ইনফ্লুয়েন্স রয়েছে, কিছু হাই হ্যান্ডেডনেস রয়েছে, বিউরোক্রেটিক অ্যাটিটিউড রয়েছে, এবং তার সঙ্গে বাঙালির দেশভাগ জনিত যে হাহাকারটা, যে আমরা যদি আজকে দাঁড়িয়ে অন্তত কল্পনা করার চেষ্টা করি, সামনে মহিন্দা বসে রয়েছেন, আমার অগ্রজ বসে রয়েছেন, যখন কল্পনা করতে পারবো না যে 1905 সালের যখন বাঙালি লড়ছে ব্রিটিশের বিরুদ্ধে, সেটা একটা রেভলিউশন ছিল। এবং এই যে দেশভাগ সেটাও একটা অলমোস্ট রেভলিউশন। শাস্ত্রেই বলা আছে যুদ্ধে সবচেয়ে বেশি নৈতিকতা ধ্বংস হয়, কিন্তু যুদ্ধতে নৈতিক ধ্বংসটা হলো। এই যে হাহাকার কেন্দ্র করে দিল্লি যে আমার দিকে তাকালো না, সেটা আমি বলছি না, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বহু স্পিচের মধ্যে সেটা বলা হয়েছে। এই যে অসুয়া হলো দিল্লি আর বাংলার মধ্যে যে পার্থক্য, সেই থেকে যে অ্যান্টি দিল্লি অ্যাটিটিউড যে শুরু হলো বাংলা পলিটিক্স এর মধ্যে, যেটা এখনো চলছে অনন্তকাল ধরে, তার সঙ্গে হিন্দির প্রতি যে একটা অদ্ভুত ধরনের অসুয়া রয়ে গেল পলিটিক্যাল লিডারশিপের মধ্যে। তারপরে সাউন্ড ভালো সিনেমার টিকিট নিয়ে মারামারিতে কখনো অসুবিধা হয়নি। শোলে সিনেমা দেখতে গিয়ে দুপক্ষ রিভলভার বার করেছে, কোনো অসুবিধা হয়নি। এবং ডিসকো ড্যান্সে দেখতে গিয়ে এক পক্ষ বোমা মেরে দিয়েছে, তাদের কোনো অসুবিধা হয়নি। সমস্যাটা এখানে, মানে ভাষা যতক্ষণ বিনোদন ততক্ষণ কোনো অসুবিধা হচ্ছে না। ভাষা যখন পেটের প্রশ্ন তখন প্রশ্নটা ওখানে যেমন আর্থিক প্রশ্ন, ম্যাডাম যে বলছিলেন কথাগুলো, যে ওটা কেন্দ্র করে চাকরি দেওয়া হবে, যেমন একটা উদাহরণ, সত্য উদাহরণ দিচ্ছি। আমাদের আগের প্রজন্মে বহু লোক এনসিসি করতো, বহু লোক করতো, কারণ এনসিসি করলে একটা নাম্বার পাওয়া যেত স্কুলে। বামপন্থে সে নাম্বারটা বন্ধ করলো, লোক এনসিসি করা বন্ধ করে দিল। কি হবে? ওয়েস্টেজ অফ টাইম। কিন্তু এনসিসির সঙ্গে দেশের ভিত্তি, দেশের রাষ্ট্রহিত অনেকগুলো বড় বড় প্রশ্ন, কিন্তু আসল পার্সেন্ট নাম্বারটাই তো বন্ধ করে এনসিসি করবো। আচ্ছা, অসাধারণ দিকে অনিমিত্র আমাদের নিয়ে গেছে, কিন্তু ওসমানের কাছে যাওয়ার আগে একটা কথা যেটা ম্যাডামও বললেন, যে তিনি বললেন যে হিন্দিকে রাজভাষা বলা হয়েছে, রাষ্ট্রভাষা বলা হয়নি। হিন্দিকে রাজভাষা বলা হয়েছে, এই জিনিসটা যদি এতই পরিষ্কার হয়, তাহলে কেন 60-এর দশক অব্দি একটা বিপুল কনফিউশন রইল পুরো ভারতবর্ষ জুড়ে যে হিন্দি নাকি আমাদের রাষ্ট্রের ভাষা? তুমি যদি উল্লেখ করেছো প্রথম 15 বছর এটা ইংরেজি থাকবে সঙ্গে। আমরা অবজারভার পত্রিকায় গোলওয়ালকারের, আরএসএস এর গোলওয়ালকারের ইন্টারভিউ দেখছি 60-এর দশকে। উনি কিন্তু পরিষ্কার বলছেন যে আমি মনে করি ভারতের প্রত্যেকটি ভাষা ভারতের রাষ্ট্রভাষা। গোলওয়ালকারের ইন্টারভিউ আছে অবজারভারে। এবং তার অনেক আগে 3 জন ব্যক্তির আমি নাম বলতে পারি যাদের কারোর মাতৃভাষা হিন্দি নয়, তারা কিন্তু সরাসরি হিন্দিকে রাষ্ট্রভাষা করার সপক্ষে কথা বলেছেন। একজন গুজরাটি, তার নাম মহাত্মা গান্ধী, একজন মহারাষ্ট্রিয়ান, তার নাম বিনয় দামোদর সাভারকর, এবং সুভাষচন্দ্র বসু। যদিও সুভাষচন্দ্র যে ভাষাটা বলেছিলেন সেটি উর্দু এবং হিন্দি মিশন। আমার প্রশ্ন,
আছে সংযোজন একটা, আমি ভুলে গেছিলাম, এটা আমার অত্যন্ত গভীর অপরাধ হয়েছে। হিন্দির বর্তমানে স্থানের ক্ষেত্রে ভারতবর্ষে একজন ব্যক্তির নাম যদি ভুলে যাই আমরা, তা সেটা ব্লাসফেমি। তার নাম হচ্ছে ভূদেব চন্দ্র মুখোপাধ্যায়। ভূদেব মুখোপাধ্যায়ের জন্যই কিন্তু হিন্দি কোর্ট ল্যাঙ্গুয়েজ হয়েছিল। কিন্তু তিনিও বাঙালি এবং বিহার পুরুলিয়া কেন্দ্র করে বিস্তীর্ণ কতগুলো যে হিন্দি স্কুল স্থাপন করেছিলেন তার কোনো প্রেসক্রাইব লিস্ট আমরা খুঁজে পাই না। ভূদেব চন্দ্র মুখোপাধ্যায় না হলে ফার্সি ছিল আমাদের কোর্ট ল্যাঙ্গুয়েজ, তখন বহু বাঙালি রাজা রামমোহন সবাই ফার্সিতে সুপন্ডিত ছিলেন। ওই প্রথম ফার্সি বদলে হিন্দি ঢুকতে শুরু করলো কোর্ট ল্যাঙ্গুয়েজ। এই নামটা আমাদের এখন নতুন। আসলে আমার মনে হয় একটা জিনিস যেটা রবীন্দ্রনাথের মতো লোক বুঝতে পারে, সেটা বোধহয় 60-এর দশকের বামপন্থী হয়ে উঠে আসা লেখকরা বুঝতে পারে না, যে হিন্দির থেকে একটা হেরিটেজ, একটা উত্তরাধিকার হেরিটেজ পুরো ভারতবর্ষের হওয়া উচিত। আমি একটা উদ্ধৃতি আজকের একটু পেয়েছি বলে বলার লোকটা সামলাতে পারছি না, আমি প্রসঙ্গটা পরে বলবো, আগে আমি রবীন্দ্রনাথের লাইনগুলো বলে রাখি। 1935 সাল, রবীন্দ্রনাথের বয়স প্রায় 76 বছর। রবীন্দ্রনাথ লিখছেন, আজ আমার মনে কোনো সন্দেহ নেই যে হিন্দি ভাষায় একদা যে গীত সাহিত্যের আবির্ভাব হয়েছে তার গলায় অমর সভার বড়মাল্য। আমাদের আড়ালে আজ তার অনেকটা আচ্ছন্ন, উদ্ধার করা চাই। আর এমন ব্যবস্থা হওয়া চাই যাতে ভারতবর্ষের যারা হিন্দি ভাষা জানে না তারাও যেন ভারতের এই চিরকালের সাহিত্যে আপন উত্তরাধিকারের গৌরব ভোগ করতে পারে। ভদ্রলোকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। ওসমান, কোন ভুল ধারণা আমাদের এটাতে নিয়ে এলো? আমাদের কি লোকসভায় বা আমাদের কোনো আইনে কখনো কোথাও এরকম কিছু পাস হয়েছিল যে হিন্দি থাকবে, ইংরেজি বলে আর কিছু থাকবে না? না, তুমি প্রথমে বলেছি সংবিধানে প্রথমে যেটা বলা হয়েছিল যে ইংরেজি পাশাপাশি হিন্দি হবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সরি, হিন্দির পাশাপাশি ইংরেজি থাকবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এবং সেটা 15 বছর পর্যন্ত থাকবে। তারপরে হিন্দি একমাত্র অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। কিন্তু প্রবল বিরোধিতা আসার ফলে সেখানে ক্লজ যোগ করা হয় যে সরকার ইচ্ছে করলে এই আইনটাও পরিবর্তন করে ইংরেজিকে রেখে দিতে পারে। তারপরে পরবর্তীকালে হিন্দির সঙ্গে ইংরেজি থেকে গেছে, কখনো হিন্দি রাজভাষা বা এরকম কিছু হয়নি। আর একটা কথা এখানে বলবো, আজকে দিনে আরেকজনের কথা আমাদের স্মরণ করতে হবে, সেটা হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায়ের কথা। সারা ভারতবর্ষে প্রথমে তিনি হিন্দিতে যে স্নাতকোত্তর বা এমএ হিন্দি তিনি প্রথম চালু করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়। তখন অন্য কোনো মানে বম্বেও দিত না তখন? না, অন্য কোথাও কোনো বিশ্ববিদ্যালয়ে এমএ হিন্দি তখন চালু হয়নি, প্রথম চালু হয়েছিল। ব্যাগ কিনতে হবে, এত মণিমুক্ত নিয়ে যাচ্ছে আজকে। প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ হিন্দি চালু হয় 1918 সালে। সেটাও আমাদের আজকের দিনে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। কিন্তু একটা কথা আমি বলি, আমাদের মনে রাখতে হবে ভাষা হচ্ছে কিছুটা নদীর মতো, ভাষাকে তার আপন গতিতে বইতে দিতেই হবে। কোনো কোনো ক্ষেত্রে যেখানে আপন গতিতে বইতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ পলিটিক্যাল ইন্টারফারেন্স ঘটছে, সেখানেই সংঘর্ষের জায়গাটা আসছে। তো ভাষাকে যদি কৃত্রিম ভাবে বাঁধতে চাওয়া হয়, সেখানে কিন্তু নানান রকম বিপত্তি দেখা দেবে। আমি বলেছি যে নদীর ক্ষেত্রে যেমন নদী বিভিন্ন গতি পরিবর্তন করে, ভাষাও বিভিন্ন গতি পরিবর্তন করবেই, এটা রোখা যাবে না। ভাষা ভাষার শত্রু, ভাষা ভাষার মিত্রও বটে, কিন্তু ভাষাকে তার স্বাভাবিক ছন্দে চলতে দিতে। কিন্তু এইখানে এই ভাষার বিরুদ্ধে যে ভাষাকে লড়িয়ে দেওয়া হচ্ছে, সেই লড়িয়ে দেওয়ার জায়গাটা যদি আমরা না বুঝি, এইরকম আলোচনা আমার মনে হয় সেটা অপূর্ণ থেকে যাবে। এই যে ভাষার বিরুদ্ধে ভাষাকে যে কৃত্রিম ভাবে লড়িয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গাটাকে আমার মনে হয় আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে কেন লড়িয়ে দেওয়া হচ্ছে, কিসের জন্য লড়িয়ে দেওয়া হচ্ছে। সেই জায়গায় আমি আজকে আমার আলোচনায় তুলে ধরার চেষ্টা করেছি যে এই ভাষার সঙ্গে ভাষার লড়িয়ে দেওয়ার দিকটা আমাদের অত্যন্ত সুন্দরভাবে বা অত্যন্ত সুচারুভাবে খেয়াল করতে হবে, এইটুকুই বলা আজকে। আর আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে, আমরা জাস্ট লাস্ট ম্যাডাম এবং অর্ধেন্দ্র কাছে যাবো। ম্যাডাম, আমরা একটু বিপরীত চিত্রটা দেখতে চাই। আপনি নিজে হিন্দি ভাষী এবং আপনি যে হিন্দি ভাষী সমাজের মধ্যে আপনার যে যাতায়াত, সেখানে আপনি কি দুটো জিনিস ফিল করেন? এক শ্রেণীর লোকের বাংলা সাহিত্য এবং বাংলা ভাষার প্রতি বিপুল শ্রদ্ধা, আরেক শ্রেণীর লোকের এই যে বাংলার থেকে বাঙালির থেকে হিন্দি সাহিত্যের যথার্থ সম্মান না হওয়াটা, হিন্দি সাহিত্যের প্রতি বাংলার যে কন্ট্রিবিউশন সেটা না জানার যে দুঃখ, এগুলো নিয়ে আলোচনা হয় আপনাদের ইন্টেলেকচুয়াল লেভেলে যখন আলোচনা হয়। এই যে বিপুল সংখ্যক বাঙালি আজ জানলো না বাঙালি হিন্দির জন্য কত করেছে।
সবচেয়ে প্রথম আমি এটা বলি যে আমি হিন্দি ভাষী নয়, আমি গুজরাটি আছি। মার্জনা করে এটা উত্তরটা দিল, সেটা বায়োডাটা দেওয়া হয়নি তো। তুমি বায়োডাটা দিলে এই ভুলটা আমি করতাম না, এই আত্মদায় আমার নেই। সেই জন্যই দিই, আছে ওদের। সেই জন্যই দিলাম না, বা এখানে প্রস্তুতি না করা ভালো, কারণ এই আমার যে আবার ভাষা নিয়ে ভাষার কোনো ব্যাপারই নয়, সেই জন্য আমি সেই কোন ভাষাভাষী আছি। আমি বাস নিজে যা মনের অভিব্যক্তি, যে ভাষা দিয়ে যদি আপনারা বুঝতে পারেন, সে ভাষা দিয়ে যদি আমি বলতে পারি, সেটাই আমার ভাষা, আর কোনো ভাষা নেই। প্রথম। দ্বিতীয় হচ্ছে যে হিন্দি সাহিত্যের ব্যাপারটা বাংলা জগতে বা বাংলা জগতের যে সাহিত্য, সেটা হিন্দি জগতে একসঙ্গে আমরা আমার একাডেমিক ফিল্ডে কত কিছু লোকেরা জানে কি জানে না, সে ব্যাপারটা নিয়ে আমাদের স্টাফ রুমে বা অন্য টিচারদের সঙ্গে যখন আমরা মিলি, তখন এটা সত্যি আমাদের খুব দুঃখ হয় যে অত সমৃদ্ধ একটা বাংলা সাহিত্য আছে, অনেকবার অনেক হিন্দি ভাষীরা স্ক্রিপ্টটা করতে পারে না। সেই জন্য হয়তো মুখে বলছে যখন আমাদের বাঙালি বন্ধুরা যে এই উপন্যাসে এটা আছে, যে আপনি অত সব বললেন, ওটা পড়লে বা শুনলে খুব ভালো হয়, বা আমরা যখন বলছি একটাতে স্ক্রিপ্টের প্রবলেম হচ্ছে। আর আমি যেহেতু বাংলা বলতে পারি, আমি আমাকে নিয়ে যদি বলি, আমি পাঠভবনে 14 বছর পড়িয়েছি, বালিগঞ্জ পাঠভবনে। ওখানে হিন্দি ভাষী কেউ ছিল না, শুধু দরবানজি ছাড়া সবাই বাঙালি। তখন আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে আমি কি করে এদের মধ্যে থাকবো, তখন অত সুন্দর বাংলা আমি বলতে পারতাম না। তা আমাদের পর বাঙালি বন্ধুরা যারা ছিল, তারা খুব স্নেহ ভাবে আমাকে মানে বাংলা শেখানো শুরু করলেন, আর একটা পরম্পরা চালু করেছে আমাকে বাংলা সাহিত্যের সঙ্গে, মানে অভিজ্ঞতা বা পরিচয় যেহেতু আমাদের একাডেমিক ফিল্ড আছে করতে গিয়ে, যে যখন আমাদের বার্থডে হবে তখন উনি একটা বাংলা কাহানি বা বাংলা উপন্যাস দেবেন। আর যখন আমরা তো 7-8 বাংলা পড়েছিলাম, পড়তে পারতাম, কিন্তু তারপরে গান্ধর্বী আমি প্রথম পেলাম। আর যখন গান্ধর্বী আমি উপন্যাসটা পড়লাম, ওকে তারপরে প্রায় 6 থেকে 7 বার পড়ে নিয়েছি। আর এখন আমার ইচ্ছে হয়েছে কি আমি ওকে হিন্দিতে ট্রান্সলেট করবোই করবো। এটা মানে অদ্ভুত একটা উপন্যাস, মানে এই লেভেলে গিয়ে তারপরে আমি ভেড়াপ্পা আপনার কেরালা ওনার বন্দরও যখন পড়লাম, তো একই রকম মতো হাই লেভেলের একটা অদ্ভুত লিটারেচার কৃতি। আমরা হিন্দি ভাষীরা যেহেতু স্ক্রিপ্ট পড়তে পারছি না বলে অনেকটা আপনাদের সাহিত্যটা আমাদের থেকে অনেকটা পিছিয়ে যাচ্ছে। যেমন আমার বন্ধু আমার কাছে এগিয়ে আমাকে এটাই বলে, তোমাকে বার্থডেতে আমরা বাংলা স্ক্রিপ্ট বা বাংলা শেখানোর জন্যই বইটা বা এটা দেবো, বা শাড়ি পরা। এই যে সংস্কৃতি, ভাষা সংস্কৃতির সম্মানক আছে। এই যে আপনি বলেছিলেন প্রথমে যে যদি সংস্কৃতি না হয় তাহলে ভাষাটা কি, মানে হয়তো শুধু ভাষা বলছি কি তোমার আচার বিচার একটা অসভ্য বা একটা ক্রিমিনাল অ্যাপ্রোচ দিয়ে আছে, তাহলে সেটা কোনো মানবিক দিকটা, তাহলে তো কোনো ভাষাও নেই। কিন্তু ওই শাড়ি পরা, আলতা পরা, আমি তো হিন্দি ভাষীও নয়, কিন্তু ওইখান থেকে ওরা হাত তুলে আমাকে যেভাবে বাঙালি বানিয়ে দিলেন, মানে শুধু ভাষা ক্ষেত্রে নয়, অনেকটা মানে জোহার, আপনাদের খাওয়া দাওয়া, নিশ্চয়ই আমি মানে ভেজিটেরিয়ান আছি, কিন্তু আলু পোস্ত আপনারাই শিখিয়ে দিয়েছেন। ওরা আমাকে মানে কলেজে যখন পার্টি হতো তখন সবাই মাছ খাচ্ছে, আমি রেস্টুরেন্টে, তখন উনি বাড়ি থেকে টিফিন করে আনতেন, আমরা সবাইটা খাবো, তুমি আর পোস্তে দিয়ে খাবো। তো এই যে আপন করাটা, এটা যদি সে প্রেমের অভিব্যক্তি না থাকতো, তাহলে বাংলা ভাষা, গুজরাটি ভাষা আর হিন্দি ভাষা সব আলাদাই হয়ে যেত। সে আমরা অনেকটাই, আমরা হিন্দি ভাষী প্রফেসর খুব দুঃখ করি যে এইটা আমরা স্ক্রিপ্টের একটা অভাব। আপনার দুঃখ কমিয়ে দেবে অর্ধেন্দু। আমার সাথে অর্ধেন্দুর কথা হয়েছে যে আমরা অনুষ্ঠানটা শেষ করব একটা স্বল্প প্রচারিত কবিতা দিয়ে। এক ভদ্রলোক লিখেছিলেন বহু বছর আগে, এবং এই কবিতাটি অর্ধেন্দু যথেষ্ট রেফারেন্স দিয়ে জোগাড় করেছে। আমার মনে হয় অর্ধেন্দু, আমি একদম কন্ট্রোলিং রিমার্ক দেওয়ার আগে তুমি যদি অন্তত সেই কবিতাটা একবার লোককে জানিয়ে দাও, তাহলে যে অসংখ্য মণিমুক্ত আমরা সংগ্রহ করলাম তথ্য ভিত্তিক, এত
মানে নতুন নতুন জিনিস জানা গেল আজকের এই 1.5 ঘন্টার আলাপচারিতায়। আমার মনে হয় সেই ওর একটু মানে সুন্দর আইসিং হয় কেকের উপরে। আমি কবিতাটাই আসছি তার প্রসঙ্গে। ম্যাডাম যেটা বললেন যে উনি বাঙালিদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছেন, আমি সেটার একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে, আমি নিজে যে হিন্দি পড়তে পারি, এই হিন্দি আমি কি করে শিখেছি? আমার দিদা আমাকে সর্বপ্রথম হিন্দি লিখতে এবং বলতে শেখায়। সুতরাং হিন্দি আমার কাছে খুব দূরের ভাষা এরকম কিন্তু নয়। এটা গেল প্রথম। দ্বিতীয় হচ্ছে, আমার পড়াশোনা হয়েছে বম্বে শহরের একটা কেন্দ্রীয় ইনস্টিটিউটে। তো সেখানে আমি মানে সেটা ছিল রেসিডেন্সিয়াল। তো আমাদের হস্টেলের ঘরেই আমাদের থাকতো। তো আমাদের ঘরে আমরা 3 বন্ধু থাকতাম, দুজনই উত্তরপ্রদেশে লখনৌ। তাদের মধ্যে একজন ভেজিটেরিয়ান এবং আরেকজন বাইরে ভেজিটেরিয়ান, কিন্তু সে যখন গ্রামের বাড়িতে থাকে তখন সে বাইরে নন ভেজিটেরিয়ান, গ্রামের বাড়িতে থাকে সে ভেজিটেরিয়ান। তো এরকম একটা অবস্থায় একে আমরা বলি নকাটেরিয়ান। তো এরকম একটা অবস্থায় আমাদের যে মেস ছিল সেখানকার মারাঠিরা, তারা ওখানকার মাছ যেগুলো রাভাস, বম্বে সব রান্না করতে পারে, কিন্তু অন্য মাছ রান্না হতো না। তো আমি ওখানকার চেম্বুর থেকে, মাছের বাজার থেকে মাছ কিনে এনে ঘরে রাখতাম আমাদের হস্টেলের ঘরে, সেটা অবশ্যই লুকিয়ে ওয়ার্ডেনকে। সেখানে মাছের টক, মাছের মাথা দিয়ে ডাল এসব নানা রকম করতাম। কিন্তু যে ভেজিটেরিয়ান ছিল, আমরা দীর্ঘ সময় একসঙ্গে থাকার পরও একটা ঘরের মধ্যে মাছ রাখলে যেরকম দুর্গন্ধ হয়, একটা গন্ধ হয়, সে কিন্তু কোনোদিন আমাকে বাধা দেয়নি। সে হ্যাঁ, তো আমি এই ভালোবাসাও পেয়েছি আর কি। সুতরাং এটা একটা বড় জায়গা। আচ্ছা, আমি এবার কবিতাটার প্রসঙ্গে আসি। কবিতাটার 2 লাইন বা 3টে লাইন আমি বলি শুধু, তারপরে বাকিটা বলবো। कलकत्ता में चला गया रे सुरेन बाबू मेरा, सुरेन बाबू असल बाबू सब बाबू का सेरा। खुरा साहब को काय को नहीं पातिया भेजो बच्चा, महीना भर कुछ खबर मिले ना, ये तो नहीं अच्छा। এবং এটা অনেকগুলো ধাপে আছে। এই কবিতাটা কার লেখা? এটা কুইজ হতেই পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সুরেন্দ্রনাথ ঠাকুর তার ভাইপোকে লেখা, মজা করে লেখা প্রহাসিনী কবিতা বইয়ে এটি আছে, নাসিক হইতে খুড়ার পত্র। অর্থাৎ রবীন্দ্রনাথের একটি মজার ছলে হলো একটি হিন্দি কবিতা আছে। আরো বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আমি যখন জেএনইউতে গেছিলাম, আমার এক বন্ধু একটা দারুণ কথা বলেছিলেন, একটা কবিতার মতো শুনেছিলেন যে 4 कोस पर पानी बदले 8 कोस पर पानी, 20 कोस पर पगड़ी बदले 30 कोस पर धान। এই যে বিরোধিতার কথাটা হলো, হিন্দি বিরোধিতার কথা, আমি একটু ডেটা দিই, মানে আমি নিজে স্ট্যাটিস্টিক্স এর স্টুডেন্ট, আমি একটু ডেটা দিই। সেটা হচ্ছে যে এখন হিন্দিতে কথা বলেন 43.63% মানুষ, 43.63%। আর তার দ্বিতীয় স্থানে আছে বাংলা, 8.03%। আচ্ছা, এইখানে আমি 1971 যে বাংলাভাষী মানুষরা, তাদের সংখ্যাটা যদি দেখি 8.17, এবং 2011 সালে তা হয়েছে 8.03। খুব কি কম বেশি হয়েছে? হয়নি বোধহয়। আচ্ছা, কিন্তু অন্যান্য ভাষা, মারাঠি, মানে যারা হিন্দির প্রবল বিরোধিতা করেছে অনেক সময়, তাদের ক্ষেত্রে যদি দেখি 1971 সালে ছিল 7.62, 2011 সালে 6.86, কমেছে। তেলেগু 1971 সালে ছিল 8.16, 2011 সালে 6.70। তামিল 1971 সালে ছিল 6.88, 2011 সালে 5.70। যারা সব থেকে বেশি বিরোধিতা করেছে হিন্দির, তাদের নিজেদের ভাষার ক্ষেত্রে তারা সব থেকে বেশি বিরুদ্ধ হয়েছে। সেটা বাঙালির ক্ষেত্রে হয়নি। আমার মনে হয় যে আমাদের বরং উচিত অন্য ভাষার বিরোধিতা করার চাইতেও বেশি নিজেদের ভাষাকে সমৃদ্ধ করা। যে ভারতেন্দুর কথা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, তিনি কিন্তু নিজে একটি জায়গায় লিখছেন, নিজ ভাষা উন্নতি है सब उन्नति को मूल, बिन निज भाषा ज्ञान के मिटत नहीं हिय सकूल, विविध कला शिक्षा अमित ज्ञान अनेक प्रकार, सब देशन सेले करहु भाषा माही प्रचार। আমার মনে হয় অনুষ্ঠানে জবনিকা নেমে আসার আগে আমরা অবশ্য দর্শকদের থেকে কয়েকটি প্রশ্ন নেব, তবে তাও বলে রাখি, অনুষ্ঠানে জবনিকা পতন হবার আগে আমাদের মনে হয় আরো একবার 1931 সালের ডিসেম্বরের টাউন হলের ওই মাঠটায় চলে যাওয়া দরকার। যাকে দিয়ে এই অনুষ্ঠানের সঞ্চালনা আমি শুরু করেছিলাম, সেই ভদ্রলোক
যার বক্তৃতার একটি অংশ অর্ধেন্দু এই অনুষ্ঠানের শুরুতে পাঠ করেছিলেন, সেই বক্তৃতাটি শেষ হয়েছিল এরকম একটি বাক্য দিয়ে, कवि का हृदय कभी अपने जन्म स्थान की सीमा के अंदर बंद नहीं रहता है, और यदि उसका यश इस सीमाओं को पार करे तो वो सौभाग्य प्राप्त है। हिंदी साहित्य के दूत रूप आप ही मेरा सौभाग्य वाहन कर जा रहे हैं, इसलिए आज मैं आप सबका सकृतज्ञ नमस्कार स्वीकार करता हूं। এই কথা যিনি বলতে পেরেছিলেন, যে মানুষটির থেকে বড় আইকন আমাদের আগামী 100 বছরে হবে কিনা জানি না, সেই মানুষটির জন্মস্থান এবং মৃত্যুর স্থানের শহরে দাঁড়িয়ে এই কথা চিন্তার কোনো অবকাশ নেই যে ভাষা ভাষার শত্রু, এই কথা চিন্তার কোনো অবকাশ নেই হিন্দি বাংলার শত্রু অথবা বাংলা হিন্দির শত্রু, বরং অবকাশ আছে অর্ধেন্দুর কথায়, রবীন্দ্রনাথের কথায়, একজন সহোদরা আরেকজন সহোদরাকে বুকে বেঁধে নেওয়ার ইতিহাস। প্রত্যেককে ধন্যবাদ। আমরা দুটো প্রশ্ন নিতে পারবো, কত সময় আছে উদ্যোক্তাদের হাতে? একটা মাইক। আচ্ছা, এখানে একজন হাত তুলেছেন। আচ্ছা, বিষয়মুখী প্রশ্ন করবেন সংক্ষিপ্ত, আর প্রশ্নটা কাকে করছেন একটু বলে দিলে ভালো হয়, ঠিক আছে? আর আপনার নাম বলবেন। নমস্কার, আমার গৌতম। আমার প্রশ্ন ছিল, অনেকটুকু বলতে পারি যে পশ্চিমবঙ্গে ভাষার রাজনীতির মধ্যে একটা বড় কম্পোনেন্ট বলা হলো না, সেটা হলো যখন ইংরেজিটা তুলে দেওয়া হলো স্কুল থেকে, তখন শয়ে শয়ে স্কুল আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, বাংলা স্কুল। এবং সেই ছেলেমেয়েরা ইংরেজি স্কুল বা লিটল ফ্লাওয়ার, বিগ লোটাস ইত্যাদি একেবারে গজিয়ে ওঠা স্কুলে গিয়ে ভর্তি হলো। তাতে বাংলার কোনো ক্ষতি হলো কিনা, বাংলা ভাষার কোনো ক্ষতি হলো, এটা তোমার একটু হাইলাইট করো। নাম্বার ওয়ান। নাম্বার না দাও ভাই, আরেকটি ছোট্ট কথা, সেটা হলো যে অর্থনীতির সঙ্গে ভাষার কি সম্পর্ক আছে? যেমন তুমি যদি, আমি মধ্য কলকাতায় থাকি, মধ্য কলকাতা মানে বহু সংখ্যক হিন্দি, উর্দু ইত্যাদি ইত্যাদি ভাষাভাষী লোক আছে। মাত্র 30-40 বছর আগে আমি দেখেছি সবাই বাংলা বলতে পারতো, বাংলা বুঝতে তো পারতোই। যেমন আমার একটা পরিবারের এক্সটেনশন হলো মুর্শিদাবাদী জ্যান, তারা বাড়িতে আনন্দবাজার রাখতো, এমন কিছুই ব্যাপার না, ডিফিকাল্ট ব্যাপার, সবাই পড়তো। এখন কিন্তু তাদের নেক্সট জেনারেশন পড়তে পারে না। এবং একই ব্যাপার কলকাতায় যারা বিহারি মুসলিম ছিল, তাদের মধ্যে একটা বড় সংখ্যক বাংলা জানতো এবং পড়তো না, জানতো এবং বলতো যথেষ্ট পরিষ্কার। এখন তারা বলতে পারে না, কেন বলার দরকার হয় না। এইটা নিয়ে তোমাদের কোনো বক্তব্য আছে? প্রথমটার ক্ষেত্রে একটা কথা বলতে পারি আপনাকে, যে যে কথাটা আমরা কোনো, আমি বলে নি, যেটা আমাদের কখনো কহতব্যের মধ্যে আসে না, যে 1981-এ যখন ক্লাস 1 থেকে যখন ইংরেজি তুলে দেওয়া হলো, তার প্রতিবাদে কিন্তু বাঙালিদের মধ্যে প্রবল কিন্তু প্রতিক্রিয়া হয়েছিল। যারা প্রথম প্রতিবাদ করেছিলেন তার মধ্যে সুকুমার সেন ছিলেন, মনোজ বসু ছিলেন, যাতে প্রমোদ দাশগুপ্ত প্রকাশ্যে বলেছিলেন সাম্রাজ্যবাদের দালালি। এই নিয়ে প্রচন্ড ঝামেলা হয়েছিল। মনোজ বসু ছিলেন, সুকুমার সেন ছিলেন, নিহারঞ্জন গুপ্ত ছিলেন এবং অনেকে বড় ব্যক্তিত্বরা ছিলেন। এবং তাই নিয়ে কোন নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি, আমরা বলেছি এসোসিয়েট, দীর্ঘদিন ধরে আন্দোলনটা করেছে, পরবর্তীতে সেটা করেছে। ঠিক, এটা অনস্বীকার্য যে হিন্দু হিয়া স্কুল থেকে একমাত্র ইংরেজি শিক্ষা এখন সময় লোকে আইএস এর টপ করেছে, সেখান থেকে ইংরেজিকে তুলে নিয়ে প্রাইভেট স্কুলকে দিয়ে দেওয়া, এটা একটা নক করার জন্য চক্রান্ত ছিল প্রাইভেটাইজেশন অফ স্কুলের ক্ষেত্রে। সেটা বাঙালি ক্ষেত্রে বহুভাবে একটা ক্ষতির সৃষ্টি করেছে। দ্বিতীয় কথা যেটা বলতে পারি, আপনি যে বলছেন যে প্রয়োজন হচ্ছে না, সেটা ক্ষেত্রে যে বাঙালির ডমিনেন্স, যে আপনি বললেন যে অর্থনীতির সঙ্গে ভাষা, রামায়ণে দিনকালে একটা কবিতা আছে হিন্দিতে, সেটা হচ্ছে শক্তি क्षमा, লাইন আমার খুব প্রিয়। क्षमा शोभती उस भुजंग को, क्षमा शोभती उस भुजंग को जिसके पास गरज हो, ना कि वो जो दंडिन विशीन और सरल हो। ক্ষমা সেই সবই করতে পারে যার গরল থাকে, যে শক্তিহীন, বিষহীন,
তার কোনো মূল্য নেই। সমস্যাটা হচ্ছে বাঙালিদের নিজেদের ক্ষেত্রে আমরা যে শক্তিহীন করে উঠেছি, যেটা আজকে ইন্টেলেকচুয়াল সামিটের প্রয়োজনে আমরা যুক্তি তর্কের অবস্থানে আসছি। আমরা যদি মুর্শিদাবাদের অবস্থানে যাই, দেখুন গুলি গোলা বারুদ বোমার অবস্থান থাকবে। জাতি সেই শক্তিমান যে দুটোতেই সক্ষম। আমি ওটা করবো না, শুধু এটা করবো, এটা করতে কি বাঙালির যে সর্বনাশটা হয়েছে তার প্রমাণ হচ্ছে আজকে বাংলা ভাষা পড়তে চেয়েছে না। ডমিনেন্স থাকতো 40-এর দশকে, 50-এর দশকে, 60-এর দশকে, যে ডমিনেন্স থাকতো নিচে থেকে এসে পড়তো গ্যারান্টেড। এটা ধন্যবাদ। পরের প্রশ্ন একটু সংক্ষিপ্ত প্রশ্ন সুবিধা হবে। আমি অরিন্দম। আমার প্রশ্ন একটা জানানো, একটু প্রশ্নটা মাতোয়ালার কথা একটু সোমেন বলছিল। মাতোয়ালার কথা সোমেন বলছিল, এখানে ভগৎ সিং এর সে কমিউনিস্ট, ভগৎ সিং যেহেতু এখন কমিউনিস্টদের পোস্টার বয়, এই জন্য আমার বলতে আরো ভালো লাগছে। ভগৎ সিং বলেছিলেন মাতোয়ালা পত্রিকায় 1924 সালে, দ্যাট ইজ পাঞ্জাবি হিন্দি সাহিত্য সম্মেলনে যে কথাটা বলেছিলেন যে আমাদের গুরুমুখী ভাষা, মানে নিজের ভাষাকে বলছেন দুর্বল, আমার গুরুমুখী ভাষা দুর্বল, তাই জন্য কোনোরকম ভাবে যেন উর্দুকে চাপিয়ে না দেওয়া হয়, কারণ উর্দুর মধ্যে কোনো ভারতীয়ত্ব নেই, সেখানে যেন হিন্দিকে রাখা হয়। এটা ভগৎ সিং এর কথা। আর দ্বিতীয় জায়গাটা, এটা নিয়ে তিনজন মতামত বিনিময় করেছিলেন। আমি সবার কাছে যদি কেউ বলতে পারে আমার খুব ভালো হয়। সেটা হচ্ছে তিনজন যে আলোচনা করেছিলেন এটা নিয়ে, এই তিনজনের নাম সবাই জানে। একজনের নাম মুঞ্জে, একজনের নাম হচ্ছেন ভিগ্রেওয়ার্কার, আরেকজনের নাম শচীন্দ্রনাথ সান্যাল। তারা বলেছিলেন বঙ্গভঙ্গ 1905 থেকে 1911 পরে এই যে বাঙালি তার ভারতীয়ত্ব হারিয়েছে, হিন্দুত্ব হারিয়েছে, যুক্ত হওয়ার পরেও কারণটা তারা বলেছিলেন, সেটা নিয়ে আমি আপনাদের মতামত চাই। যে পূর্ব বাংলা জুড়ে গেল ঠিকই, বিহার, উড়িষ্যা, আসামকে নিয়ে এই যে পূর্ববঙ্গটা দেওয়া হলো না, এটা নিয়ে কিন্তু আর কোনো আন্দোলন হলো না, যেখান থেকে বোধহয় বাঙালি ভার্সেস হিন্দি ভার্সেস বিহারি ভার্সেস ওড়িয়া একটা বীজ প্রতিষ্ঠা হয়েছিল। ওই তিনজন মিলে আলোচনা করেছিল, ব্যাস। সময় নেই, আপনি কি ইচ্ছুক? দেখি কতটা সময় আছে। দেখুন এখানটাতে কি বলা যায় আমি জানি না, কিন্তু সত্যি কথাই এটা যে এরকম একটা ঘটনা ঘটেছিল, কিন্তু তবে শুধুমাত্র সেটা নয় যে বাংলা, বিহার এবং উড়িষ্যা এই অঞ্চলটাকে দেওয়া হয়নি। এর সঙ্গে কিন্তু বিহারের পুরুলিয়া জেলা, যেটার উল্লেখ উনি করেছিলেন, যে পুরুলিয়া জেলার বিহারীদেরও এ নিয়ে যথেষ্ট বিরোধ ছিল। তারা কিন্তু বাঙালিদের এই আধিপত্যটাকে, বা সোমেনদা বলছিলেন যে বাংলা ভাষাকে কোথাও আধিপত্য বিস্তার করেছিল, তারাও কিন্তু ইংরেজ শাসন এবং বাঙালির এই শাসন এটাকে মেনে নিতে পারে। সুতরাং এটা এরকম নয়। এবং সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আসলে এখন মানে যেটা আমার পরিচয় দেওয়ার সময় বলা হলো যে আমি আক্রমণের শিকার হয়েছিলাম, সেটার আমার মূল কারণটা ছিল, আমি বলেছিলাম হিন্দি ভাষাকেই সবার শেখা এই কারণে উচিত। আসলে হিন্দি ভাষাও অন্য ভাষাকে খাচ্ছে না, বা বাংলা ভাষা অন্য ভাষাকে করছে না, আসলে করছে ইংরেজি। আমরা যদি উত্তর ভারতের অন্যান্য অঞ্চলে গিয়েও দেখেন, সেখানেও ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিন্তু হিন্দি মিডিয়ামকে খেয়ে ফেলেছে। সুতরাং এই যে সার্বিক অংশটা, মানে আর এখানে যে কথাটা হচ্ছে যে বামপন্থীদের মধ্যে যে ইংরেজি ভাষাকে চেপে দেওয়া, তো সেটা তো হয়েছে। তারা তো হিন্দি ভাষাকেও চেপেছে, ইংরেজি ভাষাকেও চেপেছে। তারপরে আমরা জাতীয়ত্ব এবং আন্তর্জাতিকত্ব দুটোতেই আমরা বোধহয় একটুখানি ঢিলে ঢালা হয়ে গেছি। যে অরিন্দমদা যেটা বললেন সম্পূর্ণ যথার্থ। 1911-এ যখন বঙ্গভঙ্গ প্রস্তাবকে উইথড্র করা হচ্ছে, সেটা হচ্ছে বাঙালি সর্বনাশের শুরু। বাংলাকে তখন ভাঙা শুরু হলো। এবং এটা খেয়াল রাখা প্রয়োজন, বিভিন্ন পত্র পত্রিকায় তখনকার যে বিদ্রোহের জন্য তারা কিন্তু বারংবার কথাটা কিন্তু উল্লেখ করেছেন। খেয়াল রাখা প্রয়োজন, 1941 যে সেন্সাসের ভিত্তিতে 1947 পলিটিশিয়ানটা হচ্ছে, তাকে যতীন্দ্র মোহন দত্ত প্রধানচন্দ্র মহানন্দ রাইট হ্যান্ড ছিলেন, এবং প্রথম যে সাভারকারের মানে বায়োগ্রাফার বাংলাতে, তিনি ওটাকে কিন্তু বলেছেন একটা প্যাক অফ লাইস। দ্বিতীয় কথা,
মানুষের মধ্যে একাত্মতা আসে সংগ্রামের রক্তের মধ্যে। নোয়াখালীর বিপরীতে যেদিন ভাগলপুর হয়েছিল সেদিন কিন্তু সমস্ত তরঙ্গ মুছে গিয়েছিল, এবং 46 সালের যে গণগণনার রায়টা হয়েছিল সেটা কিন্তু থামিনি কখনো, সেটা কিন্তু 1 বছর উপর চলেছিল। গান্ধীজি অবস্থান করছিলেন বেলেঘাটার হায়দারি মঞ্জিলে। 47-এর 1 সেপ্টেম্বর বেলেঘাটা মেইন রোডে একটা আমেরিকান গ্রেনেড মারা হয়। তার আগের রাতেই কিন্তু তার বাড়িতে হামলা হয়েছিল, এবং অনেকেই বলে থাকেন যদি গান্ধীজি কলকাতা থেকে সরিয়ে নেওয়া দেওয়া হতো কুমার ভবনে এখানে সংগ্রহ করে দেওয়া হতো, রাত্রেবেলা জোর করে তুলে দেওয়া হয়েছিল হাওড়া স্টেশনের দিক দিয়ে। প্রশ্নটা হচ্ছে এখানে, কেন সেদিন বাঙালিরা খেপে গিয়েছিল? একটা জায়গায় দেশ তো স্বাধীন হয়ে গিয়েছিল। পয়লা সেপ্টেম্বর যুগান্তর এবং হিন্দুস্তান স্ট্যান্ডার্ডের ব্যানার হেডলাইন ছিল পাঞ্জাবের গণহত্যা, যেটা পরে বাঙালি উত্তাল হয়ে গেছিল। কিন্তু প্রশ্নটা এখানে উঠে আসে যখন মানে যুক্তির ক্ষেত্রে, যখন একাত্মতার ক্ষেত্রে, ভ্রান্ত ধারণার ক্ষেত্রে বাঙালি কিন্তু বারংবার রেসপন্ড করেছে। কিন্তু আমরা যতটা বাঙালি ঠিক ততটাই ভারতীয়, এটাই কিন্তু পরিষ্কার কথা। ঠিক, আমরা কোনো রকম বিচ্যুতি নেই। বাংলা আমাদের অধিকার, ভারত আমাদের অধিকার। অবলিঙ্গদের বাংলা মাতা থেকে কিন্তু ভারত মাতা চিত্র সৃষ্টি হয়েছিল। কিন্তু এই যতটা আমরা বাঙালি ঠিক ততটাই ভারতীয়। বাঙালি রেসপন্ড করেছে, বারংবার করেছে, আগামী জীবনে করবে, কারণ আমাদের রক্তের মধ্যে ভারতীয়ত্ব গঠিত রয়েছে। সুন্দর তথ্যের সাথে একটা জিনিস বলে দিই, গান্ধীজিকে জোর করে হাওড়া স্টেশন থেকে তোলা হয়নি, বাড়ি থেকে তোলা হয়েছিল। সেদিন বিশেষ ভাবে বম্বে মেলকে এই পাঞ্জাব মেলকে দাঁড় করানো হয়েছিল, কারণ মহাত্মা গান্ধীর ধাক্কা মেরেছে কিনা কেউ জানা যায়নি। এখন ব্যাপারটা আপনি যেভাবে দেখবেন তখনই হাওড়া স্টেশন যাননি। আমার মনে হয় আমরা কি আর নিতে পারবো? আপনি কি জাস্ট একটা জিনিস সংক্ষেপে, একদম সংক্ষেপে জাস্ট জিনিসটা আপনি আপনার একটা মেমোরি শেয়ার করলেন যে আপনার দিদা আপনাকে বলেছে যে হিন্দি ভাষা শেখার খুব প্রয়োজন। না উনি উনি না উনি হ্যাঁ কে বলছেন? আমি আমার কিন্তু জিনিসটা একটু উল্টো হয়। আমার জন্ম মহারাষ্ট্র মুম্বাইতে, আমি হিন্দি ভাষায় খুবই পড়ু ছিলাম ছোটবেলা থেকে। যখন এখানে আসি আমার দিদা আমাকে জোর করে নিয়ে বেঙ্গলি মিডিয়ামে ভর্তি করে দেয়। আমি পড়তাম সেন্ট জিভিয়ার্স। এটা খুবই অবাক করার বিষয়, আপনাদের সবার শুনে হয়তো অবাক লাগবে। সেই জন্যই আমি শেয়ারটা করতে চাইলাম যে আমার দিদার কাছে যে স্পিরিটটা ছিল, সে আমাকে খুব খুব ছোটবেলায় একটা কথা, বাঙালি হচ্ছে তুই বাংলা বলবি না। হ্যাঁ, আমি জাস্ট প্রশ্নটা এখানে বলছি যে আমার এটা মনে হয় যে আমরা আমাদের বাঙালির যে ইতিহাস, যে অনেক রাজরাজারা রয়েছে, রাজরানীরা রয়েছে, তারা আমি জানি আজকে সেই জিনিসটা কিন্তু ইনস্টিটিউশনাল মাধ্যমে হচ্ছে না, যেটা আমাদের জানার প্রয়োজন। সেই জিনিসটাকে আমরা নিজেরা সচেষ্টায় কি করতে পারবো না আমাদের পরবর্তী জেনারেশনকে ট্রান্সফার? যেমন আমি উদাহরণ দিয়ে বলছি, আমরা যখন ক্লাস হ্যাঁ মানে অনুষ্ঠানের শেষে অর্ধেন্দ্র আপনাকে সময় দেবে, এখান থেকে কয়েকজন হাত তুলেছিলেন না, তিনি কি ইচ্ছুক? আপনি যত সংক্ষেপে, হ্যাঁ, কোনো মতামত দেওয়ার দরকার নেই, সবাইকে বাড়িয়ে যেতে হবে, কোনো মতামতের প্রয়োজন নেই। একটা প্রশ্ন করতে পারি দাদা? আমি ওনাকে দিন, তারপর আর প্রত্যেক প্যানেলিস্ট অনুষ্ঠানের পর আপনাদের সাথে কথা বলবে। আমাদের হলটা ছাড়তে হবে, একটা বোঝা কথা। মানে আজকে আমি প্রথম থেকে শুনলাম যে প্রচুর বাঙালিরা হিন্দি ভাষা তো বাংলার চেয়ে অনেক নতুন ভাষা বলতে গেলে যে সম্মান দিয়েছে বা এগিয়ে নিয়ে গিয়েছে। কিন্তু আমি এতটুকু জানতে চাই, বর্তমানে দাঁড়িয়ে বা আগে দেখা গেলে কতজন হিন্দি ভাষীরা বাংলা ভাষাকে এনরিচ করেছে? আমি যেগুলো কেউ দিতে পারেন, আমরা জানি না কে কোন বিষয়ে বলতে পারবেন। প্রথমে এই কোশ্চেনটা আমার মনে হয়েছে। দ্বিতীয়ত আমি দেখেছি অনেকজনকে, আমি জানি না এখানে কে কেমন আছে, তো অনেককে দেখেছি 5 জেনারেশন এখানে বসবাস করছে, এখানে থাকছেন, কিন্তু যেহেতু তারা হিন্দি ভাষী, তারা এখানকার শুধু কথা বলছে, সেটা যে ভারতের যে কোনো জায়গায় তারা থাকতে পারে, সেখানকার ভাষা গ্রহণ করছে না। এটাকে আপনি কতটা সমর্থন করতে পারেন? ব্যাপারে উনি উত্তর দেবেন, তার আগে বলে রাখি রতন টাটা একটা অসাধারণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আই এম আ পিওর মহারাষ্ট্রিয়ান, অনলি কান্ট স্পিক মারাঠি। এই কথাটা আমি আমার বক্তব্যে আগেও বলেছি যে অত রিজিট যারা আছে তাদের অনেক রকম হয়তো টেকনিক্যাল প্রবলেম হতে পারে। এবং আমি যে কলেজে পড়াই,
ওখানে অনেকজন ছাত্ররা হিন্দি ব্যাকগ্রাউন্ড থেকে আসে, গ্রাম থেকে আসে, ফার্স্ট জেনারেশন পড়ে। তারা হয়তো স্ক্রিপ্টটা লিখতে পারছে না আর ওই বাংলাটাকে নিতে পারছে না, হয়তো কলাকালী একজন जैसे हम बोल रहे हैं माने लोकल बांग्ला जैसे बोलते हैं, आधा बांग्ला हिंदी वो बोल लेते हैं और इस वजह से भी वो नहीं बोल पाते। और कुछ रिजिडिटी भी है, गांव के संस्कार से आए हैं, इसलिए उनको लगता है कि যদি আমি বাংলা শিখি তাহলে আমার হেরিটেজ লস হয়ে যাবে। সেটা একটা আছে, সেটা দুপক্ষ থেকে দুজনকে যদি বুঝিয়ে নেওয়া হয়। আমি একটা বড় এক্সাম্পল আছে, যদি আমাদের মধ্যে হতে পারে তাহলে আপনার নিজের মধ্যে নিজের বন্ধুকে শিখিয়ে দিতে পারো যে চলো তোমাকে একটু বাংলা স্ক্রিপ্ট শিখে দিচ্ছি, তাহলেও তো ও এগিয়ে যেতে পারে। বা ওর কাছে হিন্দিটা শিখতে পারো, তাহলেও তো হয়ে যেতে পারে না। অ্যাটলিস্ট বলাটা, বাকিটা তো কি করে হবে জানি না, সেটা অনেক ধন্যবাদ। আমার মনে হয় একটি অসাধারণ সন্ধ্যার সাক্ষী আমরা সকলে থাকলাম। কোন রকম বিদ্বেষ নয়, কোনো ভাষার প্রতি কোনো ক্রূরতা নয়, আমরা এটা নিয়ে বাড়ি ফিরছি যে ভাষার সঙ্গে ভাষার সহাবস্থান